ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগের বিবিএ তৃতীয় বর্ষে সকল ছাত্রকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে সিবিপি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি বলেছিলাম সিবিপি বা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই টপিকটা অথবা চ্যাপ্টারটা পুরোপুরি ফর্মুলা ডিপেন্ডেন্ট, অর্থাৎ যখন কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের ইনফরমেশন চেঞ্জ হবে তখন সূত্র চেঞ্জ হবে। একই রিকোয়ারমেন্টের একাধিক সূত্র রয়েছে, এই জন্য তোমাদেরকে প্রথমে সূত্রগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে তোমরা বারবার যখন প্র্যাকটিস করবে তখন কোশ্চেন দেখার সাথে সাথেই তোমরা বুঝতে পারবে কখন কোন সূত্রটা প্রয়োগ করে তুমি আনসার পেতে পারো। এই জন্যে সূত্র মুখস্থ পাশাপাশি ফর্মুলা মুখস্থ পাশাপাশি তোমাকে এক্সারসাইজ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দেন তুমি খুব সহজেই খুব কম সময়ে সিবিপি চ্যাপ্টারের সুবিধা হলো খুব কম সময়ে তুমি যদি কোশ্চেন এবং ফর্মুলা ধরতে পারো, আইডেন্টিফাই করতে পারো যে কোন ফর্মুলা ব্যবহার করে খুব দ্রুত সময়ে এই রিকোয়ারমেন্ট ফিল আপ করা যাবে, তাহলে তোমার পক্ষে সহজে আনসার করা সম্ভব। আসো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের কোশ্চেনে যাই। আমরা গত ক্লাসে যে কোশ্চেন করেছিলাম তারই ধারাবাহিকতায় কোশ্চেনের ইনফরমেশন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার কারণে কিভাবে সূত্র চেঞ্জ হয়েছে এবং সূত্রের মাধ্যমে কিভাবে সমাধান হচ্ছে তা দিই। একটু লক্ষ্য করো, এখানে একটা কোশ্চেন লেখা আছে, দেখো, the following data is extracted from the books of a company। একটা কোম্পানির বই থেকে কিছু ডাটা আমরা নিয়েছি। ডাটা কি? তথ্যগুলো হলো, খেয়াল করো, annual sales টাকা 2,20,000, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের বার্ষিক বা বছরে যে বিক্রয় সেটা হচ্ছে 2,20,000 টাকা। মার্জিন অফ সেফটি রেশিও, এটা বলে কি এমএস রেশিও, মার্জিন অফ সেফটি রেশিও 35%। প্রফিট ভলিউম রেশিও, এটাকে সংক্ষেপে বলে পিভি রেশিও 45%। আমরা দেখো প্রথম ক্লাসে আমরা একটা কোশ্চেন পেয়েছিলাম এরকম যে একটা প্রতিষ্ঠানের সেলস দেওয়া ছিল, ভ্যারিয়েবল কস্ট দেওয়া ছিল, ফিক্সড কস্ট দেওয়া ছিল। সেলস, ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, তার ভিত্তিতে আমরা অঙ্ক করেছিলাম সূত্র প্রয়োগ করে। দ্বিতীয় যে অঙ্কটা করেছিলাম সেখানে দেওয়া ছিল দুইটা ইয়ারের সেলস এবং দুইটা ইয়ারের প্রফিট। আজকে যে কোশ্চেনটা আমরা ইনফরমেশনটা পেয়েছি সেটা আরেকটু ডিফারেন্ট। দেখো, একটা সেলস দেওয়া আছে, সেলস কত 2,20,000, এমএস রেশিও মানে দুইটা রেশিও দেওয়া আছে, একটা মার্জিন অফ সেফটি রেশিও, একটা প্রফিট ভলিউম রেশিও বা পিভি রেশিও। এই তিনটা তথ্যের ভিত্তিতে সেলস, এমএস রেশিও আর পিভি রেশিও, এই তিনটা তথ্য ব্যবহার করে তোমাকে বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট নাম্বার 1 বিইপি সেলস ইন টাকা, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, অর্থাৎ কি পরিমাণ বিক্রয় করলে এই প্রতিষ্ঠানের এই কোম্পানির লাভ হবে না, লস হবে না, অর্থাৎ সমচ্ছদ বিন্দু টাকা নির্ণয় করতে বলেছে। 2 নম্বর মার্জিন অফ সেফটি ইন টাকা, এটাও ইন টাকা। মার্জিন অফ সেফটি মানে কি? ধরো একটা প্রতিষ্ঠানের টোটাল বিক্রয় 100 টাকা, তার থেকে যদি আমরা বিইপি মানে ব্রেক ইভেন পয়েন্ট সেল ধরো 80 টাকা, আর যে 20 টাকা থাকলো এইটা হচ্ছে মার্জিন অফ সেফটি। এটা যদি হয় টোটাল সেলস মাইনাস বিইপি সেলস সমান সমান যেটা আমাদের হাতে রইল সেটা হচ্ছে মার্জিন অফ সেফটি। এই মার্জিন অফ সেফটি টাকা কত সেটা নির্ণয় করতে বলেছি। 3 নম্বর রিকোয়ারমেন্ট অ্যানুয়াল প্রফিট, অর্থাৎ এই যে 2,20,000 টাকা বিক্রি করলো এবং এমএস রেশিও 35%, প্রফিট ভলিউম রেশিও 45%, এর ভিত্তিতে তোমাকে বলছি এই প্রতিষ্ঠানের বাৎসরিক ওই বছরের সংশ্লিষ্ট বছরের কত টাকা লাভ হয়েছে। নাম্বার 4 সেলস রিকোয়ার্ড টু আর্ন আ প্রফিট টাকা 40,000। গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমি সমস্যার কারণে
সূত্রটা লিখে সলভ করতে পারি। অর্থাৎ বলছে সেলস রিকোয়ার্ড কত টাকা বিক্রয় করতে হবে টু আর্ন প্রফিট টাকা 40,000, অর্থাৎ 40,000 টাকা লাভ করতে হলে কত টাকা বিক্রয় করতে হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। নাম্বার 5 প্রফিট অন সেল অফ টাকা 1,20,000, এটা হচ্ছে 1,20,000 টাকা বিক্রয় করলে কত টাকা লাভ হবে সেটা নির্ণয় করতে বলছে। আগেরটা হচ্ছে 40,000 টাকা লাভ করতে হলে কত টাকা বিক্রয় করতে হবে, আর একটা হচ্ছে 1,20,000 টাকা প্রফিট অন সেল অফ টাকা 1,20,000 টাকা বিক্রয় করলে কত টাকা লাভ হবে এটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কয়টা? 5টা। এট বিইপি ব্রেক ইভেন পয়েন্ট, 2 নাম্বার মার্জিন অফ সেফটি, 3 নাম্বার প্রফিট, 4 রিকোয়ার্ড সেলস, 5 প্রফিট রিকোয়ার্ড প্রফিট। এই 5টা আমরা এখন এই তিনটা তথ্য কি ইনফরমেশনগুলো কি? অ্যানুয়াল সেলস, এমএস রেশিও, পিভি রেশিও। আমাদের কাছে তথ্য আছে শুধু 3টা। এই 3টা ইনফরমেশন ব্যবহার করে আমরা এই 5টা রিকোয়ারমেন্ট সলভ করব। আমি আবার বলি, তোমরা যদি সূত্র মেমোরাইজ করতে পারো, মুখস্থ করতে পারো, খুব কম সময়ে দ্রুততার সাথে এই 5টা রিকোয়ারমেন্ট আমরা করতে পারবো। এখন আমরা আমাদের সূত্র প্রয়োগ করে আমাদের অঙ্ক সলিউশন করব। ওকে, এবার দেখো আমরা সূত্র বসিয়ে আমাদের আজকে রিকোয়ারমেন্ট আমরা সলভ করব। সূত্র আমাদের প্রথম রিকোয়ারমেন্ট ছিল বিপি ইন টাকা, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট টাকা, কত টাকা বিক্রি করলে লাভ হবে না লসও হবে না। এটা সূত্র আমরা এর আগের দিন একটা করেছিলাম, যেহেতু আমাদের কোশ্চেনের ইনফরমেশন চেঞ্জ ছিল। আজকে আমরা যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, পিভি রেশিও এবং এমএস রেশিও দেওয়া আছে, আমরা আজকে ভিন্ন একটা সূত্র প্রয়োগ করে আমাদের সমস্যার সমাধান করব। সেলস ইনটু বিইপি রেশিও। এখন খেয়াল করো, সেলস আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, কত টাকা দেওয়া ছিল মনে আছে? টাকা 2,20,000 ইনটু এই যে বিইপি রেশিও লিখলাম, এটা কি দেওয়া ছিল কোশ্চেনে? দেওয়া ছিল না। যেহেতু দেওয়া ছিল না, আমরা বের করে নেব। কিভাবে বের করে নিব? বিইপি রেশিও ইজ ইকুয়াল টু 100% মাইনাস কত পার্সেন্ট ছিল আমাদের এমএস রেশিও? এমএস রেশিও 100% মাইনাস এমএস রেশিও ছিল কোশ্চেনে 35%। তাহলে আমাদের 35% আমাদের থাকবে কত? 100 মাইনাস 35 65%। দেখো আমাদের ফর্মুলা ছিল কি? সেলস ইনটু বিইপি রেশিও, কিন্তু কোশ্চেনে সেলস দেওয়া ছিল, বিইপি রেশিও দেওয়া ছিল না। কোশ্চেন কি দেওয়া ছিল? এমএস রেশিও। এখন তাহলে আমাদেরকে বিইপি রেশিও নির্ণয় করতে হবে বা বের করতে হবে। বিইপি রেশিও নির্ণয়ের সূত্র কি? 100% মাইনাস এমএস রেশিও। 100% তাহলে স্যার অবশ্যই এমএস রেশিও কোশ্চেনে দেওয়া ছিল 35%, তাহলে বাকি কত পার্সেন্ট হলো? 60%, 65%। 65% আমাদের কি রেশিও? বিইপি রেশিও। তাহলে এখানে বসালাম সমান সমান দেখো বসে 2,20,000 ইনটু 1,00,000 টাকা 1,43,000। দেখো প্রতিষ্ঠানে বিক্রয় করেছিল কত টাকা? 2,20,000 টাকা। আর আমাদের রিকভারি ছিল বিইপি টাকা, কত টাকা বিক্রি করলে লাভ হবে না লস হবে না, আমরা সেটা পেয়ে গেলাম। কত টাকা? 1,43,000 টাকা। খুবই সহজ ছিল। সূত্র ছিল সেলস ইনটু বিইপি রেশিও। কোশ্চেনের সেলস দেওয়া ছিল 2,20,000 টাকা, বিইপি রেশিও দেওয়া ছিল না। আমরা বিইপি রেশিও বের করলাম কোথা থেকে? 100% মাইনাস এমএস রেশিও। এটাও ফর্মুলা। 100% থেকে এমএস রেশিও কোশ্চেন দেওয়া ছিল 35%, 65% পেলাম, সেটা এখানে গুণ করলাম, আমাদের বিইপি ইন টাকা আমরা পেয়ে গেলাম। আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট ছিল মার্জিন অফ সেফটি ইন টাকা। 2 নম্বর রিকোয়ারমেন্ট মার্জিন অফ সেফটি ইন টাকা। মার্জিন অফ সেফটি মানে এটাকে বাংলা বলে নিরাপত্তা প্রান্ত। এটা কি আসলে? নিরাপত্তা প্রান্ত হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম, একটা প্রতিষ্ঠানে ধরো 100 টাকা বিক্রয়, তার থেকে বিইপি সেলস আছে 80 টাকা, বা তারপর যেটা থেকে সেটা হচ্ছে মার্জিন অফ সেফটি। তাহলে সহজ,
আমাদের প্রতিষ্ঠানের প্রথম কি করব আমরা সেলস মাইনাস বিইপি সেলস, তাহলে আমরা আমাদের মার্জিনাল সেফটি ইনকামটা পেয়ে যাব। তাহলে এই প্রতিষ্ঠানের সেলস কত টাকা ছিল 2,20,000, বিইপি সেলস একটু আগে পাইলাম কত টাকা পেলাম 1,43,000 টাকা, টাকা 1,43,000 ইজ ইকুয়াল টু, আমরা এবার বিয়োগ দিয়ে আমাদের সলিউশন আমরা পেয়ে যাব 2,20,000 বিয়োগ 1,43,000 77,000 টাকা। মানে আমাদের 2 নম্বর রিকভার আমরা সলভ করলাম কিভাবে, সূত্র কি সেলস টোটাল সেলস মাইনাস বিইপি সেলস। টোটাল সেলস কোশ্চেন দিয়েছিল 2,20,000 আর বিইপি সেলস যে একটু আগে নির্ণয় করলাম, তার মানে টোটাল সেলস থেকে বিইপি সেলস বিয়োগ দেওয়ার পরে যে টাকাটা থাকে সেটা হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি ইন টাকা। এবার আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল অ্যানুয়াল প্রফিট। 3 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল, আসো আমরা সূত্র প্রয়োগ করে এখনই সলভ করব খুব দ্রুত সময়। তাও সূত্র নির্ভর, অর্থাৎ ফর্মুলা প্রয়োগ করবা, তুমি তোমার আনসার পেয়ে যাবা। সূত্র বুঝতে পারছো? দেখো সূত্র কি এমএস টাকা ইনটু পিভি রেশিও। এমএস টাকা কত টাকা ছিল মনে আছে? এই যে 77,000 টাকা, 77,000 ইনটু পিভি রেশিও। কি কোশ্চেনে দেয়া ছিল? দেয়া ছিল। এমএস রেশিও এবং পিভি রেশিও দুইটা জিনিস কোশ্চেনে দেয়া ছিল। এমএস রেশিও দেয়া ছিল 35% আর পিভি রেশিও দেয়া ছিল 45%। তার মানে দেখো একদম সহজ, সূত্র বসালাম এমএস টাকা, এই যে এমএস 77,000 টাকা, 77,000 টাকা, এটা কেন বসালাম, আর পিভি রেশিও কোশ্চেনে দেয়া ছিল, আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব ইনটু 0.45, 34,650 টাকা। তাহলে দেখা গেল কি, দেখো আমাদের প্রথম রিকোয়ারমেন্ট ছিল যে বিইপি ইন টাকা, অর্থাৎ কি পরিমাণ টাকা বিক্রি করলে লাভ হবে না লস হবে না, সেটা আমরা কত পেয়েছিলাম 1,43,000 টাকা। দ্বিতীয় রিকোয়ারমেন্ট ছিল এমএস মার্জিন অফ সেফটি ইন টাকা, অর্থাৎ টোটাল সেলস থেকে বিইপি সেলস বাদ দেওয়ার পরে যে টাকাটা বেশি বিক্রি হয় সেটা ছিল আমাদের মার্জিন অফ সেফটি ইন টাকা। এখন একটা প্রতিষ্ঠানের লাভ হয় না লস হয় না, তার থেকে বেশি যা বিক্রি করে সবই কিন্তু প্রফিট না, তার থেকে কিছু ইনডিরেক্ট এক্সপেন্সেস লেস করার পরে যা থাকে সেটাই আমাদের প্রফিট। এই প্রতিষ্ঠানে আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল প্রফিট, বাৎসরিক ওই যে 2,20,000 টাকা বিক্রি হয়ে এই প্রতিষ্ঠানে কত টাকা লাভ বা মুনাফা হয়েছিল সেটা নির্ণয় করতে বলেছিল। এটা কত পাইলাম আমরা 34,650 টাকা। এই ছিল আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট। এবার আসো আমরা আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট সলভ করি। 4 নাম্বার রিকোয়ারমেন্টের কোশ্চেনের কথা তোমাদের মনে আছে? কোশ্চেন ছিল প্রফিট অফ সেলস টাকা, প্রফিট রিকোয়ারমেন্ট 4। কোশ্চেন ছিল সেলস required to earn profit টাকা 40,000, অর্থাৎ 40,000 টাকা এই যে প্রফিট, 40,000 টাকা মুনাফা বা লাভ করতে হলে কত টাকা আমার বিক্রয় করতে হবে সেটা নির্ণয় করতে বলেছিল। তাও ফর্মুলা, আমরা সূত্র বসাবো, সূত্রে মান বসাবো, আনসার পেয়ে যাবো। সূত্র কি, উপরে এফসি, এফসি মানে কি, এফসি মানে ফিক্সড কস্ট, যোগ ডিএস, ডিএস মানে ডিজায়ার্ড প্রফিট বা এক্সপেক্টেড প্রফিট, আর নিচে হবে পিভি রেশিও। এবার আসো পিভি রেশিও কি আমাদের কোশ্চেন দেয়া ছিল না? দেয়া ছিল। পিভি রেশিও কত পার্সেন্ট দেয়া ছিল? 45%। ফিক্সড কস্ট দিয়ে কোশ্চেনে দেয়া ছিল না, ফিক্সড কস্ট কোশ্চেনে দেয়া ছিল না। এখন আমাদেরকে ফিক্সড কস্ট বের করতে হবে।
ডিজায়ার প্রফিট কি দেয়া আছে, এই যে ডিজায়ার প্রফিট 40,000 টাকা, সেই টাকাটা এখানে দেবে। তাহলে আমাদের নাই কি ফিক্সড কস্ট নেই আমাদের কাছে। এখন আমাদেরকে ফিক্সড কস্টটা নির্ণয় করতে হবে। তাও ফর্মুলা বসানো ফিক্সড কস্ট পেয়ে যাবে। BEP sales into PV ratio। দেখো ফিক্সড কস্ট নির্ণয়ের সূত্র BEP সেলস, অর্থাৎ আমরা যে ফার্স্ট রিকোয়ারমেন্টে BEP টাকাটা নির্ণয় করেছিলাম সেটার সাথে কোশ্চেনে যে PV রেশিও দেয়া আছে সেটা যদি গুণ করি আমরা আমাদের ফিক্সড কস্টের টাকাটা পেয়ে যাব। তাহলে আমাদের BEP সেলস কত টাকা দেয়া ছিল মনে আছে, 1,43,000 টাকা ইনটু PV রেশিও কত দেয়া ছিল কোশ্চেনে, 45,000, 45%। তাহলে আসলে আমরা দেখি এখন আমাদের ফিক্সড কস্ট কত হয়, 1,43,000 ইনটু 0.45, 64,350 টাকা। এই যে 64,350 টাকা ফিক্সড কস্ট নির্ণয় করলাম, এই টাকাটা আমরা এখন এখানে এনে বসাই দেব। এই যে এটা কত হলো, 64,350। এবার যোগ বিয়োগ করো, 64,350 যোগ 40,000 সমান ভাগ কত আসে আমাদের, 2,31,888 টাকা। 2,31,888। লক্ষ্য করো আমরা আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট কমপ্লিট করেছি। 4 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা কি বলেছিলাম, 40,000 টাকা প্রফিট করতে হলে কত টাকা বিক্রয় করতে হবে। তাহলে সেটা পেয়ে গেলাম কত, 40,000 টাকা প্রফিট করতে হলে বিক্রয় করতে হবে 2,31,888 টাকা। সেটা কিভাবে পেলাম, তাও ফর্মুলা বা সূত্র, উপরে কি ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার্ড বা এক্সপেক্টেড, যেটাই বলো, বা রিকোয়ার্ড প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত প্রফিট। ঠিক আছে, এটা হবে ডিজায়ার্ড প্রফিট। ডিজায়ার্ড প্রফিট বাই পিভি রেশিও। আসলে আমাদের ডিজায়ার্ড প্রফিট কোশ্চেনে দেওয়া ছিল এই যে 40,000 টাকা, পিভি রেশিও কোশ্চেনে দেওয়া ছিল 45%, কিন্তু ফিক্সড কস্ট কোশ্চেনে দেওয়া ছিল না। আমরা সেটা নির্ণয় করলাম আরেকটা ফর্মুলা ব্যবহার করে, কারণ আমি বলেছি যে সিবিপি চ্যাপ্টারটা ফর্মুলা থেকে ফর্মুলা, তারও ফর্মুলা আছে। ফিক্সড কস্ট কিভাবে নির্ণয় করলাম, ফিক্সড কস্ট নির্ণয়ের সূত্র হচ্ছে বিইপি সেলস ইনটু পিভি রেশিও। বিইপি সেলস আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা পেয়েছিলাম 1,43,000 টাকা। পিভি রেশিওটা কোথায় ছিল, কোশ্চেনে দেওয়া ছিল 45%। আমরা এটাকে এটা দ্বারা গুণ করে পেলাম 64,350 টাকা। সেটা এখানে বসানো, ভাগ করলাম, আমাদের ডিজায়ার যে সেলসটা আমরা পেয়ে গেলাম। আমাদের সর্বশেষ যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্টটা কি ছিল, সেই রিকোয়ারমেন্টটা ছিল এরকম, প্রফিট অন সেল টাকা 1,20,000। অর্থাৎ খেয়াল করো, 1,20,000 টাকা বিক্রি করলে কত টাকা লাভ হবে। এই দেখো প্রফিট সমান সমান হোয়াট, আমরা প্রফিটটা 1,20,000 টাকা বিক্রি করে কত টাকা লাভ পাবো সেটা আমরা নির্ণয় করবো। এখন আমরা সবাই প্রফিট নির্ণয়ের সূত্র সবাই মুখস্থ পারি। প্রফিট নির্ণয়ের সূত্র তোমাদের মনে আছে, দেখো তো এটার সাথে মিলে কিনা। প্রফিট সমান সমান সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস ভ্যারিয়েবল কস্ট।
সেলস থেকে ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট থেকে ভ্যারিয়েবল কস্ট, বিক্রয়ের প্রফিট বের হয়ে গেল। এখন আমাদের এখানে সেলস কত, এই যে কোশ্চেনে দেয়া আছে সেলস 1,20,000, ফিক্সড কস্ট কত, এই যে একটু আগে পেয়ে গেলাম, একটু আগে যে 64,350 টাকা নির্ণয় করলাম সেটাই। কোশ্চেনে কোথাও কি ভ্যারিয়েবল কস্ট দেয়া ছিল? দেয়া ছিল না, কোথাও ছিল না। তাহলে ভ্যারিয়েবল কস্ট আমরা কোথায় পাবো? ভ্যারিয়েবল কস্টটা একইভাবে যেভাবে ফিক্সড কস্ট নির্ণয় করেছিলাম ভ্যারিয়েবল কস্টও একইভাবে নির্ণয় করব। আমরা ভ্যারিয়েবল কস্ট নির্ণয়ের জন্য আরেকটা ফর্মুলা ব্যবহার করব। আমি একটু কথা বলে রাখি, ধরো আমরা ঢাকা এয়ারপোর্টে যাব, আমাদের গন্তব্য ঢাকা এয়ারপোর্ট। ঢাকা এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রথম বাসা থেকে রিক্সা নিয়ে সিএনজি স্টেশন যেতে হবে, সিএনজি নিয়ে ঢাকা এয়ারপোর্টে যাবা। ব্যাপারটা এরকম, গন্তব্য একটাই, কিন্তু তোমাকে ভেঙে ভেঙে একটা থেকে একদম বাসার সামনে হয়তো তোমার সিএনজি নাই বা বিমানও নাই, তুমি প্রথম সিএনজি স্টেশনে যাবে রিক্সা দিয়ে, তারপর সিএনজি স্টেশন থেকে সিএনজি নিয়ে ঢাকা এয়ারপোর্টে যাবা। তোমার আলটিমেট উদ্দেশ্য কিন্তু বিমানে চড়া, একই কথা। তোমার আলটিমেট উদ্দেশ্য কিন্তু ভ্যারিয়েবল কস্ট নির্ণয় করা। এই ভ্যারিয়েবল কস্ট নির্ণয়ের জন্য তোমাকে ছোট ছোট আরো দুই একটা সূত্র প্রয়োগ করে ভ্যারিয়েবল কস্টটা বের করে নিতে হবে। তো প্রথম ভ্যারিয়েবল কস্ট রেশিও নির্ণয় করব। ভ্যারিয়েবল কস্ট রেশিও নির্ণয়ের সূত্র কি? বিসি রেশিও সমান 100% মাইনাস পিবি রেশিও। 100% দেয়া আছে, পিবি রেশিও কোশ্চেন দেয়া ছিল মনে আছে? কত পার্সেন্ট? 45%। তাহলে বাদ দিলে কত থাকে? 55%। এই যে 55% পাইলাম, এটা কি পাইলাম? এটা কিন্তু ভ্যারিয়েবল কস্ট রেশিও পাইছি। আমাদের দরকার টাকা। এই যে দেখো, এটা টাকা, এটা টাকা, এটা তো রেশিও হলে হবে না, তাহলে এটাকেও টাকায় বের করে নিতে হবে, কনভার্ট করতে হবে। আমরা পেয়েছি ভ্যারিয়েবল কস্ট পার্সেন্টেজটা, যে বিক্রয়ের 55%, কিন্তু সেটা তো টোটাল টাকা নির্ণয় করতে হবে। তাহলে টাকা কিভাবে নির্ণয় করবো? খুব সহজ। 1,20,000 টাকা আমাদের বিক্রয় কোথায় ছিল? এই যে 1,20,000। 1,20,000 টাকা কত পার্সেন্ট? 55%। কোথায় পাইলাম? এই যে ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা পেয়ে যাব। $66,000 টাকা। তাহলে লক্ষ্য করো, আমাদের টার্গেট কি? ওই যে বলছি, বিমানে ওঠা। বিমানে ওঠার জন্য প্রথম রিক্সা নিতে হবে, তারপর সিএনজি নিতে হবে, তারপরে গিয়ে আমরা বিমানবন্দর পৌঁছাবো। এখানে কি কথা, আমাদের টার্গেট কি? ভ্যারিয়েবল কস্ট ইন টাকা নির্ণয় করা। এই ভ্যারিয়েবল কস্ট ইন টাকার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হয়েছে? বিসি রেশিও নির্ণয় করতে হয়েছে। ওই যে রিক্সা, বিসি রেশিও থেকে আমরা সেল থেকে রেশিও দ্বারা পার্সেন্টেজ বের করে আমরা টাকা বের করে নিয়েছি। ওই যে সিএনজি উঠে বিমানবন্দরে গেলাম, এবং সেই টাকাটা এখন এই যে 66,000 টাকা, এটা এখন এখানে আমরা বসাবো। দেখে কি হয়, 1,20,000 বিয়োগ 64,350 বিয়োগ 66,000। তাহলে আমাদের লস হয়েছে, লস কত? 10,350। অর্থাৎ 1 লক্ষ, এই প্রতিষ্ঠান যদি 1,20,000 টাকা 1,20,000 টাকা বিক্রয় করে, তাহলে তার প্রফিট তো হবেই না, বরঞ্চ 10,350 টাকা লস বা ক্ষতি হবে। তাহলে ছাত্ররা খেয়াল করো, আমাদের সর্বশেষ রিকোয়ারমেন্ট কি ছিল? প্রফিট অর লস। এখানে একটা কথা লিখলে ভালো হয়, প্রফিট অর লস। সেলস অর টাকা 1,20,000 টাকা। 1,20,000 টাকা বিক্রয় করলে কত টাকা লাভ হবে বা লস হবে? এটা আমরা আগে ফর্মুলা বা সূত্র, ফর্মুলা কি? সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস ভ্যারিয়েবল কস্ট। এটা একদম স্বাভাবিক,
অ্যাকাউন্টিং এর সূত্র তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে বিবি ফার্স্ট ইয়ারে এই সূত্রটা করেছিলে। সেলস থেকে ফিক্সড কস্ট বিয়োগ ফিক্সড কস্ট থেকে ভ্যারিয়েবল কস্ট বিয়োগ দিলে আমরা আমাদের প্রফিট পেয়ে যাব। সেলস পোরশনে দেওয়া ছিল ফিক্সড কস্ট আমরা একটু আগে মানে 4 নাম্বার রিকভারির জন্য বের করেছিলাম। ভ্যারিয়েবল কস্ট আমাদের বের করা ছিল না। আমরা প্রথম ভ্যারিয়েবল কস্ট রেশিও নির্ণয় করলাম, দেন ভ্যারিয়েবল কস্ট ওখান টাকা নির্ণয় করলাম, সেটাকে এখানে বসালাম, আনসার করে দেখলাম আমাদের 1,20,000 টাকা বিক্রি করলে 10,350 টাকা ক্ষতি বা লস। তোমরা যদি এই পাঁচটা খুব কেয়ারফুলি দেখো এবং খাতা উঠে রাখো, আশা করছি এই টাইপের আমাদের এখানে বেশিরভাগ 3 টাইপের কোশ্চেন আসে। হয় তোমাকে বিক্রয়, ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট দিয়ে কোশ্চেন করবে, অথবা 2 ইয়ার্স কোশ্চেন, 2টা বছরের সেল দেওয়া থাকবে, 2টা বছরের মুনাফা দেওয়া থাকবে, অথবা এরকম 2টা পার্সেন্টেজ দেওয়া থাকবে, এমএস রেশিও দেওয়া থাকবে বা পিবি রেশিও দেওয়া থাকবে। তোমাকে এরকম রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে। এবার আসো আমরা এই অন্য একটা অঙ্ক দেখি। ছাত্ররা আমি দেখো হোয়াইটবোর্ডে আমি আরেকটা কোশ্চেন লিখেছি। কোশ্চেনটা কি সেলস। এই অঙ্কটা একটু বলে রাখি, এই অঙ্কটা প্রিভিয়াস ইয়ার অর্থাৎ তোমাদের 2-3 বছর আগে 4 নাম্বার জন্য এসেছিল। ছোট একটা অঙ্ক, তুমি যদি জাস্ট সূত্র পারো 2 মিনিটের মধ্যে 4 নাম্বার তুমি যদি তোমাদের সময় আসে তুমি পেতে পারো। দেখো সেলস 10 লক্ষ টাকা, বিক্রয় দেয়া আছে 10 লক্ষ টাকা, এমএস আগের মতো আগের কোশ্চেনটাই, মার্জিন অফ সেফটি রেশিও দেয়া আছে 25%, পিবি রেশিও প্রফিট ভলিউম রেশিও। একটা জিনিস খেয়াল করো, প্রফিট ভলিউম রেশিও আর প্রফিট রেশিও একই কথা না। প্রফিট ভলিউম রেশিও আর প্রফিট রেশিও একই কথা না। পিবি রেশিও আছে 40%, 40%। এই তিনটা তথ্য ব্যবহার করে বিক্রয় কত টাকা 10 লক্ষ টাকা, এমএস রেশিও 25%, পিবি রেশিও 40%। এটা ব্যবহার করা হচ্ছে বিইপি ব্রেক ইভেন পয়েন্ট। যে পরিমাণ বিক্রয় করলে একটি প্রতিষ্ঠান লাভ হয় না লস হয় তাকে বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট বা সর্বোচ্চ বিন্দু বলা হয়। টাকা নির্ণয় করতে বলছে, নট ইউনিট, বিইপি টাকা। 2 ভ্যারিয়েবল কস্ট টাকা, ওই প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ব্যয় কত 3 টাকা সেটা বের করতে বলছে। 3 নাম্বার প্রফিট ইন টাকা, অর্থাৎ মুনাফা কত সেটা নির্ণয় করতে বলছে। এই 3টা রিকোয়ারমেন্ট খুবই সহজ। এখন তোমার কাছে যদি বলা হয় যে আমি 100 টাকা বিক্রয় করে, টোটাল বিক্রয় কত টাকা 100 টাকা, 100 টাকা বিক্রয় করে আমার 10% লাভ হয়েছে, তাহলে লাভের টাকা কত হবে 100 ইনটু 10% সমান 10 টাকা। এটা আমাদের 3 নম্বরের আনসার হয়ে গেল। আসলে 2 নাম্বার কি ভেরিয়েবল কস্ট। যদি বলি একটি প্রতিষ্ঠানের টোটাল বিক্রয় 100 টাকা এবং ভেরিয়েবল কস্ট হচ্ছে 40%, তাহলে ভেরিয়েবল কস্ট কত টাকা হবে 100 টাকা 40% কত 40 টাকা। তাহলে আমাদের দ্বিতীয়টা পেয়ে গেল। 3 নাম্বার মানে তুমি বিক্রয়কে সংশ্লিষ্টটা পার্সেন্টেজ দ্বারা গুণ করলে তো আনসার পেয়ে গেল। 3 নাম্বার বিক্রয় কত টাকা 100 টাকা, বিপি রেশিও বা পার্সেন্টেজ কত সাপোজ ধরো 50%, তাহলে আমাদের বিপি বের হলো কত 50 টাকা। 3 নাম্বারটা আমরা পেয়ে গেল, একদম সহজ। বিক্রয়কে সংশ্লিষ্টটা পার্সেন্টেজ দ্বারা গুণ করবা আনসার পেয়ে গেলাম। এটা 2-3 বছর আগে আসা খুব ছোট, এইজন্য আমি তোমাদেরকে এখানে দেখালাম। আসলে আমরা প্র্যাকটিক্যালি করতে যাই দেখি কি হয়। তাহলে বিপি টাকা এক রিকোয়ারমেন্ট, বিপি ইন টাকা, সেলস ইনটু বিপি রেশিও। এখন বলতে পারেন স্যার সেলস তো কোশ্চেনে দেয়া ছিল, কত হয়েছে সেলস টাকা 10 লাখ। কি বিপি রেশিও কি কোশ্চেনে দেয়া ছিল না, আমাদের বিপি রেশিও বের করে নিতে হবে। বিপি রেশিও বের করার সূত্র কি দেখো, আমি এখানে দেখাচ্ছি। বিপি রেশিও সমান সমান 100% মাইনাস এমএস রেশিও। এটা আমার বানানো কোনো ফর্মুলা না, এটা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে যারা চিন্তা করেছেন তারা এই ফর্মুলাটা বের করেছে। যদি 100% থেকে এমএস রেশিওটা মাইনাস করা হয় বা বিয়োগ করা হয় তখন বিপি রেশিওটা বের হয়ে যায়। তাহলে 100% মাইনাস আমাদের এমএস রেশিও কত ছিল
25%, সমান সমান কত বের হলো 75%। তাহলে আমরা এখানে 75% দিই, আমাদের কোশ্চেন আমরা आंसर পেয়ে গেলাম। 10 লাখ ইনটু 0.75 টাকা 7 লক্ষ, টাকা 7,50,000। খুব সহজে আমাদের বিপিই টাকা পেয়ে গেল কত টাকা 7,50,000 টাকা। এটা খুব স্বভাবত বিষয়। দেখো যে একটা প্রতিষ্ঠানে এমএস মানে কি মার্জিন অফ সেফটি, অর্থাৎ খেয়াল করো সেলস থেকে, একটু খেয়াল করো সেলস থেকে যদি মার্জিন অফ সেফটি টাকা বিয়োগ করা হয় তখন বিইপি পাওয়া যায়। একইভাবে যদি সেলস থেকে বিইপি বিয়োগ দেওয়া হয়, টোটাল টাকা আর কি, সেলস থেকে বিইপি বিয়োগ দেওয়া হয় তাহলে মার্জিন অফ সেফটি টাকা পাওয়া যায়। এটাই নিয়ম। সেলস থেকে মার্জিন অফ সেফটি মাইনাস করলে যেটা থাকে সেটা বিইপি, এবং সেলস থেকে বিইপি বিয়োগ দিলে যেটা থাকে সেটা মার্জিন অফ সেফটি। আমরা এখানে সেটাই করেছি, সেলস থেকে টোটাল থেকে মার্জিন অফ সেফটি রেশিও বিয়োগ দিয়েছি, বিইপি রেশিও পেয়ে গেছি। এই যে এটা সেটা এক নম্বর, টোটাল 100% ধরে মার্জিন অফ সেফটি 25% ধরে যেটা পেলাম সেটাই এমএস রেশিওটা পেয়ে গেছি। এটা আমরা এটা বলছি, এখানে পার্সেন্টেজ আছে জাস্ট এটাই। ওকে, আমাদের তাহলে এক নাম্বার রিকোয়ারমেন্ট শেষ হলো। রিকোয়ারমেন্ট কি, সেলসের সাথে বিইপি রেশিও গুণ করে দিলাম, পেয়ে গেলাম। বিইপি রেশিও কোশ্চেনে দেয়া ছিল না, ওই যে ফর্মুলা ব্যবহার করলাম, 100% থেকে এমএস রেশিও বিয়োগ করলাম, বাকি যেটা থাকে সেটা বিইপি রেশিও। এবার আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট মনে আছে কি, ভ্যারিয়েবল কস্ট টাকা। একইভাবে সেলস ইনটু ভিসি রেশিও, যে কোনো সময় টোটাল টাকাকে তার রেশিও দ্বারা বা পার্সেন্টেজ দ্বারা গুণ করলে আমরা টাকাটা পেয়ে যাব, আনসার বা সলিউশনটা পেয়ে যাব। এখানে দেখো সেলস কত টাকা, টাকা 10 লাখ ইনটু ভিসি রেশিও কি দেয়া আছে না, তাহলে ভিসি রেশিও উত্তর হবে একইভাবে বিইপি রেশিও যেভাবে বের করছিলাম সেভাবে। এখানে জাস্ট একটু কাটাছাড়া করি, ভিসি রেশিও আগের মতো 100% মাইনাস আগে করছিলাম এমএস রেশিও, এখন হবে পিভি রেশিও। এটা ভিসি রেশিও নির্ণয়ের ফর্মুলা বা নিয়ম। তাহলে 100% পিভি রেশিও কোশ্চেনে কত দেয়া আছে এখানে খেয়াল করো, 81%। তাহলে কত পাইলাম আমরা 60%। তাহলে ভিসি রেশিও কত 60%, 10 লাখের সাথে ভিসি রেশিও গুণ করে দিলে হয় 10 লাখ ইনটু 60% সমান এই কত হয় 6 লাখ টাকা। এটা বুকিং করা যায়, টাকা 6, খুব সহজ না, জাস্ট সেলসের টাকাটাকে রেশিও দ্বারা গুণ করলে আনসার পেয়ে যাই। প্রফিটও একই রকম, সেলসের টাকাকে প্রফিট রেশিও দ্বারা গুণ করে দেব, প্রফিট পার্সেন্টেজ দ্বারা গুণ করে দেব, আনসার পেয়ে যাবে। তাহলে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট শেষ হলো। তিন নম্বর রিকোয়ারমেন্ট কি, প্রফিট বা মুনাফা বা লাভ ইত্যাদি। একইভাবে সেলস ইনটু প্রফিট রেশিও। তুমি তোমার স্যার এখানে তো পিভি রেশিও আছে, এটা আমরা প্রফিট রেশিও হয়, প্রথমে বলেছিলাম পিভি রেশিও আর প্রফিট রেশিও একই কথা না, ঠিক আছে। তাহলে সেলস আমাদের দেয়া আছে কত, টাকা 10 লাখ ইনটু প্রফিট রেশিও দেয়া আছে না, প্রফিট রেশিও আগের মতো বের করে নিতে হবে। we know profit ratio সমান সমান, এটা ফর্মুলা বা নিয়ম, PV রেশিও ইনটু MS রেশিও। অর্থাৎ কোশ্চেনে যে PV রেশিও, MS রেশিও এবং PV রেশিও দেয়া আছে, এই দুইটাকে গুণ করলে আমরা প্রফিট রেশিও পেয়ে যাব। এটাই নিয়ম, এটাই রুল। তাহলে PV রেশিও কত 40% ইনটু MS রেশিও কত 25%। দুইটা যদি তুমি গুণ করো ক্যালকুলেটর, তাহলে দেখবে আনসার পাবা 10%।
এই যে আমাদের প্রফিট রেশিও আমরা পেতাম। প্রফিট রেশিও তাহলে কত বের হলো? 10%। আমাদের সেলস কোশ্চেন দেয়া ছিল 10 এরকম, কিন্তু প্রফিট রেশিও কোশ্চেন দেয়া ছিল না। প্রফিট রেশিও বের করলাম কিভাবে? ওই যে পিবি রেশিও এবং এমএস রেশিওকে গুণ করে প্রফিট রেশিও পেলাম। কত পার্সেন্ট? 10%। তাহলে 10 লাখ টাকা 10% কত? 1 লক্ষ টাকা। টাকা 1 পেয়ে গেলাম। খুব সহজ। জাস্ট আমি বলেছি যে সেলসকে এইটা প্রথম কাজ, সেলসকে বিইপি রেশিও দ্বারা গুণ করলে বিইপি টাকা পেয়ে গেল, সেলসকে বিসি রেশিও দ্বারা গুণ করলে বিসি ভেরিয়েবল কস্ট টোটাল টাকা পেয়ে গেল, সেলসকে প্রফিট রেশিও দ্বারা গুণ করলে প্রফিট টোটাল টাকা পেয়ে গেল। তবে এখানে তো বিইপি রেশিও দেয়া নাই কোশ্চেন, বিসি রেশিও দেয়া নাই, প্রফিট রেশিও দেয়া নাই, কিন্তু এই দুইটা তথ্য ব্যবহার করে আমরা বিইপি রেশিও, ভেরিয়েবল কস্ট রেশিও, প্রফিট রেশিও পেতে পারি। তাতে সেলস এর সাথে গুণ করলে আমাদের আনসার পেয়ে যাই, আমাদের আনসারটা আমরা পেয়ে যাই। যে ছাত্ররা লক্ষ্য করো, আমি আবার বলছি, সিবিপি কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টার টোটালি ডিপেন্ডস অন ফর্মুলা, আর এই ফর্মুলা ইউটিলাইজেশনটা ডিপেন্ড করে কোশ্চেনের ইনফরমেশনের উপর। কোশ্চেনের তথ্য চেঞ্জ হবে, তুমি যদি তথ্য বা ইনফরমেশন ধরে কোন সূত্রটা কখন প্রয়োগ করতে হবে সেটা বুঝতে পারো, তাহলে সিবিপি খুব সহজ একটা চ্যাপ্টার, খুব দ্রুততার সাথে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অন্যান্য চ্যাপ্টারগুলো অনেক বড়, ধরো কস্ট কনসেপ্ট অনেক বড় চ্যাপ্টার, তারপরে তোমার ব্যাংক এই যে ভ্যারিয়েবল অ্যাবজর্পশন কস্টিং অনেক বড়, অন্যান্য চ্যাপ্টারগুলো অনেক বড়, স্ট্যান্ডার্ড কস্টিং অনেক বড়, ফ্লেক্সিবল বাজেট অনেক বড় চ্যাপ্টার। কিন্তু সিবিপি ফর্মুলা ডিপেন্ডেন্ট, তুমি জাস্ট ফর্মুলাগুলো মুখস্থ করবা, কখন কোন ফর্মুলাটা ব্যবহার করতে হবে এটা যদি তুমি বুঝতে পারো, খুব দ্রুততার সাথে তুমি তোমার আনসারটা পেতে পারো। ব্যাপারটা অনেকটা এরকম, আমি প্রথম ক্লাসে বলেছিলাম, তুমি ঢাকা কলেজের সামনে থেকে অথবা তুমি তোমার গন্তব্য হচ্ছে ফার্ম গেট, আমি বলেছিলাম 3টা ওয়ে আছে, শাহবাগ হয়ে ঘুরে ফার্ম গেট, তারপরে মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবন হয়ে ফার্ম গেট, আর পান্থপথ সিগন্যাল হয়ে ফার্ম গেট। ফর্মুলা 3টাই আছে, তুমি কখন কোনটা ব্যবহার করতে হবে, কখন কোন রাস্তা দিয়ে যেতে হবে, কখন কোন রাস্তা দিয়ে গেলে সহজে যেতে পারবা, দ্রুততার সাথে যেতে পারবা, সেটা নির্ভর করবে তুমি কতটা চিনো, কতটা বুঝতে পারো, কতটা ধরতে পারো, কোন ফর্মুলাটা কখন কাজে লাগবে, কোন রাস্তাটা দিয়ে গেলে কখন দ্রুততার সাথে যাওয়া যাবে। আশা করছি এই ফর্মুলাগুলো দেখে পাশাপাশি বইয়ে থিওরি এবং আরো কিছু এক্সারসাইজ তোমরা যদি প্র্যাকটিস করো বাসায়, তাহলে সিবিপি অনেকটাই কনফার্ম যে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।